সরি 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক হিটার ছয় ঘন্টা চললে কতটা তড়িৎ শক্তি ব্যয়িত হবে? একটা বৈদ্যুতিক হিটার যার ক্ষমতা হচ্ছে 500 ওয়াট, সেই বৈদ্যুতিক হিটার যদি 6 ঘন্টা চলে, 6 আওয়ার্স যদি চলে, তাহলে কতটা তড়িৎ শক্তি ব্যয়িত হবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে সলিউশন করার চেষ্টা করি। আমরা জানি বিওটি ইকুয়াল টু ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। এটা আমরা এর আগের দিন শিখেছি। ওয়াট হচ্ছে 500 ওয়াট, ঘন্টা হচ্ছে 6 বাই 1000 ইকুয়াল টু হয়ে গেল 3 ইউনিট। তাহলে যতটা তড়িৎ শক্তি ব্যয়িত হবে তার মান হচ্ছে 3 ইউনিট। জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই এখানে। নেক্সট একটা পয়েন্টে চলে আসছি। কিছু কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি দেখবি যেখানে রেটিং লেখা থাকে। রেটিং অফ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস। এরকম রেটিং দেখবি কোনো কোনো ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা থাকে এরকম 220
এর মানেটা হচ্ছে যদি এই বাল্বটাকে আমি 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যদি যুক্ত করি, 220 ভোল্ট মেন লাইনের সাথে যদি আমি যুক্ত করি, তাহলে এই বাল্বটা 110 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি খরচা করবে এবং তার ব্রাইটনেস ম্যাক্সিমাম হবে। তার ব্রাইটনেস ম্যাক্সিমাম হবে। এবার এখান থেকে আরো একটা জিনিস জানা যায়, জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর। এর রেটিং থেকে জানা যায়, এই যে রেটিংটা দেওয়া থাকে, রেটিং থেকে জানা যায় যে এই বাল্বটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কতটা কারেন্ট যেতে পারে তার মান জানা যেতে পারে, এবং বাতিটার যে ফিলামেন্ট আছে তার রেজিস্ট্যান্সের মান বা রোধের মান জানা যেতে পারে। কি করে জানা যেতে পারে বলছি আমরা। হোয়াট ইজ দিস? 220 ভোল্টটা হচ্ছে ভি, এন্ড 110 ওয়াটটা কি? এটা হচ্ছে পি, পাওয়ার, তাই না? এর আগে যখন আমি ক্লাস করিয়েছিলাম তখন একটা ফর্মুলা আমি ডিরাক্ট করে দেখিয়েছিলাম, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট into I. V into I. So we can write I equal to P by V. কারণ I হচ্ছে ম্যাক্সিমাম যে কারেন্টটা যেতে পারে, I max equal to P by V. Now the value of P হচ্ছে আমাদের হচ্ছে 220 সরি 110, ভ্যালু অফ পি হচ্ছে 220 ইকুয়াল টু হয়ে গেল 0.5 অ্যাম্পিয়ার। 0.05 না, 0.110, ঠিক আছে, 0.5 অ্যাম্পিয়ার। তার মানে এই যে বাল্বটা দেখতে পাচ্ছি, সেই বাল্বটার মধ্যে ম্যাক্সিমাম যে কারেন্টটা যেতে পারে তার মান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এখানে যদি আমি 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই তাহলে বাল্বটা ফিউজ হয়ে যাবে, ঠিক আছে? আর যখন বাল্বটা জ্বলবে সেই অবস্থায় তার রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা বার করতে পারি। সেই অবস্থাতে রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা বার করতে পারি, কারণ বিকজ দেয়ার ইজ এ রিলেশন বিটুইন, একটা রিলেশন আমরা বার করেছিলাম, সেটা হচ্ছে আবার বার করে দিচ্ছি, পি ইকুয়াল টু আমরা বললাম ভিআই, P equal to VI, V equal to হচ্ছে V equal to আবার IR into I, P equal to I square R,
I equal to V by R তার স্কোয়ার ইন্টু R V স্কোয়ার R স্কোয়ার ইন্টু R V square by R. So the value of P equal to V square by R. এই ফর্মুলা দিয়ে আমরা R এর ভ্যালু বার করতে পারি। আর R equal to V square by P. V এর মান হচ্ছে 220 তার স্কোয়ার বাই R এর P এর মান হচ্ছে 110। এটা কোড হয়ে গেল 440 ওহম। তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল যে আর এর ভ্যালু যখন ফিলামেন্টটা জ্বালানো অবস্থায় থাকে, বাতিটা জ্বালানো অবস্থায় থাকে, তখন আর এর ভ্যালু অনেক বেশি হয়। বাট যখন ফিলামেন্টটা নেভানো অবস্থায় থাকে তখন কিন্তু রোধের মান কম হয়, এই গেল একটা গল্প। রেটিং দেখে কি বোঝা যায়? ভালো করে বোঝার চেষ্টা করো। এই রেটিংটা দেওয়া হয় যেতে পারবে। ধর একটা ওয়াশিং মেশিন তুই কিনেছিস, এই ওয়াশিং মেশিনের গায়ে লেখা আছে 220 ভোল্ট 3300 ওয়াট। ভোল্ট 3300 ওয়াট। এখান থেকে আমরা কারেন্টের ভ্যালু পেয়ে যাব। কারেন্টের ভ্যালু Imax equal to 3300 by 220 equal to 15 ampere। বাড়ির মিটার বক্সের যে ফিউজটা আছে সেটা যদি 5 অ্যাম্পিয়ারের হয় তাহলে তোর সেই ফিউজটা উড়ে যাবে। এই কারণে তোকে মিটার বক্সে তখন তোকে 15 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে বা 15 অ্যাম্পিয়ারের তার লাগাতে হবে, নইলে তারটা উড়ে যাবে রেটিং এর জন্য। ঠিক আছে? যে সমস্ত বৈদ্যুতিক বাসের রেটিং ভালো সেগুলো ব্যবহার করা উচিত, কেন তাতে বিদ্যুতের বিলটা অনেকটাই কম আসে। এটা আমরা কম্পারিজন করব আর একটা অঙ্ক আমরা করব। কম্পারিজনটা হচ্ছে আমরা আগে যে বাল্বটা ব্যবহার করতাম, হলুদ আলো যে বাল্বটাতে হতো, সেটাকে বলা হয় ভাস্বর বাতি, ইংরেজিতে বলা হয় ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। এটা ছিল ভাস্বর বাতি। তারপর আসলো সিএফএল, তারপর আসলো এলইডি।
এই তিনটে বাল্বের একটা আমরা কম্পারেটিভ স্টাডি করব, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, সিএফএল এন্ড এলইডি। যখন আমরা ধর ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এটা সিএফএল, আর এটা ধর এলইডি। যখন আমরা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পে যখন আলো পাঠাই তখন এর ভেতরে টাংস্টেনের যে ফিলামেন্টটা থাকে, টাংস্টেনের যে ফিলামেন্টটা থাকে সেটা উত্তপ্ত হয়ে মোটামুটি আলো বিকিরণ করে। এর টেম্পারেচার মোটামুটি 2700 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। কিন্তু এতে যে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি পাঠানো হয় তার 2% লাইট এনার্জিতে কনভার্ট হয়, আর 98% হিট এনার্জিতে কনভার্ট হয়ে সেটা নষ্ট হয়ে যায়। এই কারণে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা খুব একটা সাশ্রয়কারী নয়। এই জন্য যে তড়িৎ শক্তির যে অপচয়টা হয়ে যাচ্ছে, 98% হিট এনার্জি হিসেবে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বা সিএফএল, এটা আমরা ব্যবহার করা শুরু করলাম। কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বা সিএফএল ব্যবহার করা শুরু করলাম এবং পরবর্তীকালে আমরা লাইট এমিটিং ডায়োড, যেটাকে আমরা এলইডি বলছি, এটা ব্যবহার করা শুরু করলাম। সিএফএলটা কিভাবে হয়? সিএফএলটা হচ্ছে একটা বাঁকানো নলের মধ্যে খুব অল্প পরিমাণে পারদ বাষ্প রাখা, পেপার অফ মার্কারি। এখানে কোনো ফিলামেন্ট থাকে না, নো ফিলামেন্ট। এই কারণে 100 ওয়াটের নর্মাল লাইট যে আলোটা দেয় সমপরিমাণ লাইট এখানে আমরা 23 ওয়াট থেকে পেয়ে যাই। এর ফলে আমাদের বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হয়, আমাদের খরচাটা অনেক কম হয়, বিদ্যুৎ আমাদের সাশ্রয় হয়। এলইডিতেও কিন্তু কোনো ফিলামেন্ট থাকে না। এলইডির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড নামক একটি বস্তু থাকে। গ্যালিয়াম আর্সেনাইড নামক একটি বস্তু থাকে। এই বস্তু দিয়ে এলইডি ল্যাম্পটা তৈরি হয়। প্রশ্ন হচ্ছে এখন সবাই এলইডি কিনছি, তাহলে সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের
সুবিধা কি আছে? সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা কি, এটা আমাদেরকে জানতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাইফ টাইম। সিএফএল এর তুলনায় এলইডি বাল্বের লাইফ টাইম বা লাইফ স্প্যান অনেক বেশি। কেন? এলইডি বাল্বের লাইফ টাইম হচ্ছে 35,000 থেকে 50,000 ঘন্টা। ওয়ারাস এলইডি বাল্বের সিএফএল বাল্বের হচ্ছে 10,000 থেকে 15,000 ঘন্টা। এটা সিএফএল এর, এটা এলইডি। সেকেন্ড হচ্ছে এনার্জি রেটিং। এনার্জি রেটিং ওই যে বললাম 2 ওয়াট এলইডি যে বাল্ব যে আলোটা দেয় সম পরিমাণ আলো দেয় 6 ওয়াট সিএফএল। সুতরাং আমাদের এলইডি তে কম এনার্জি কনজিউম হচ্ছে, তার মানে ইলেকট্রিক বিলটা আমাদের কম আসবে। এটা হলো এনার্জি রেটিং এর পয়েন্ট। যেমন টেম্পারেচার, সিএফএল বাল্ব -10 ডিগ্রি ফারেনহাইটের নিচে এবং 120 ডিগ্রি ফারেনহাইটের উপরে কাজ করে না। বাট এলইডির এরকম কোনো গল্প নেই, এলইডি সব টেম্পারেচারে কাজ করে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের গ্রিনহাউস গ্যাস। সিএফএল বাল্ব যেটা ক্লোরোফ্লুরোকার্বনের ব্যাপারটা আছে, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এই কারণে সিএফএল বাল্ব বেশি পরিমাণে CO2 উৎপন্ন করে। এলইডিও উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, বাট তার পরিমাণটা সিএফএল এর তুলনায় কম। আর সিএফএল জ্বালাল যেহেতু মার্কারি থাকে, মার্কারি পলিউশন হয়, এলইডিতে সেই ব্যাপারটা হয় না। এবার আমরা অন্য একটা পয়েন্টে চলে আসছি। সেই পয়েন্টটা হচ্ছে
সোনিয়া মাইকটা বন্ধ কর। দুটো বাল্ব আছে, একটা রেটিং হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট। আরেকটা হচ্ছে 220 ভোল্ট 25 ওয়াট। একটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, একটা হচ্ছে 220 ভোল্ট 25 ওয়াট। দুটো বাল্বকে 30 ভোল্ট ব্যাটারির সঙ্গে একবার সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় লাগালাম, আরেকবার আমি প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায় লাগালাম। একটা সিরিজে লাগালাম, একটা প্যারালালে লাগালাম। তাহলে দুটো বাল্ব একটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, একটা হচ্ছে 220 ভোল্ট 25 ওয়াট। দুটো বাল্ব একবার আমি 30 ভোল্টের সঙ্গে একবার সিরিজে লাগালাম, একবার প্যারালালে লাগালাম। কোন বাল্বটা ব্রাইটনেস বেশি হবে? বলতো দেখি। যখন শ্রেণীতে লাগালাম তখন কোন বাল্বটার ব্রাইটনেস বেশি হবে, আর যখন প্যারালালে লাগালাম তখন কোন বাল্বটার ব্রাইটনেস বেশি হবে? সিরিজে লাগালে 25 ওয়াটেরটার ব্রাইটনেস বেশি হবে মনে হচ্ছে। আচ্ছা দেখি কি হচ্ছে, কি জানাচ্ছে। প্রথমে আমরা যেটা করব, ধর এই বাল্বটার রোধ ধরলাম আমি R1, এই R1টা বার করে নিই। R1 ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই পি। ফর্মুলা ভি স্কোয়ার বাই পি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমরা R1 এর ভ্যালু পেয়ে গেলাম আচ্ছা 100 ওয়াট, 220 into 220 by 100। তাহলে প্রথম বাল্বটার রেজিস্ট্যান্স হয়ে গেল 484 ওহম। দ্বিতীয় বাল্বটার 220 into 220 by 25। এটা 44 44 44 into 44। এটাকে আমরা সাজিয়ে লিখবো 2 into 22, 2 into 22। তাহলে 484 into 4। 1936 হচ্ছে স্যার। করবো 1936, আমরা এইভাবে রাখবো। ওকে স্যার, ঠিক আছে। তাহলে দেখ, এই দুটো ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে R2 গ্রেটার দেন R1, যেটার ওয়াটেজ কম সেটার রেজিস্ট্যান্স বেশি, এটা আমরা দেখতে পেলাম। এবার আমি বাল্ব দুটোকে
কম্বিনেশন করছি। সিরিজ কম্বিনেশন করবো, একবার প্যারালাল কম্বিনেশন করবো। এই হচ্ছে একটা বাল্ব, এই হচ্ছে আরেকটা বাল্ব। এটা হচ্ছে আমাদের 25 ওয়াট ধর, 220 ভোল্ট, 25 ওয়াট। এটা 220 ভোল্ট। দুটোকে 220 ভোল্টের সঙ্গে কানেক্ট করেছি। যেহেতু এই দুটো সিরিজ কম্বিনেশন, তাহলে দুটোর মধ্যে দিয়ে কি সমান যাবে বল দেখি? প্রবাহ মাত্রা। ভেরি ভেরি গুড। তাহলে কারেন্ট উইল বি সেম। Yes. এবার জুলের সূত্র কি বলছে? H প্রপোর্শনাল R যদি কারেন্ট এবং টাইম কনস্ট্যান্ট হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে R2, কোনটা R2 ধরেছি আমরা? এটা R2 ধরেছি না? 25 ওয়াটটা হচ্ছে R2, এটা ধরেছি R1। H প্রপোর্শনাল যেহেতু R, তাহলে 25 ওয়াট বিশিষ্ট যে বাল্বটা, সেখানে হিট মাছ, মানে R2 তে হিট বেশি জেনারেট হবে দেন R1। তাহলে সেক্ষেত্রে হিট যত বেশি জেনারেট হবে, হিট প্রপোর্শনাল ব্রাইটনেস, এটা মনে রাখতে হবে আমাদের বাল্বের ক্ষেত্রে। তাহলে যখন সিরিজ কম্বিনেশনে থাকবে, তখন কম ওয়াট, লেস ওয়াট, অর্থাৎ 25 ওয়াট, তার ব্রাইটনেস বেশি হবে। তার ব্রাইটনেস বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, এবার গেল পরের গল্পটা। প্যারালালে উল্টোটা আবার। হ্যাঁ, একদম তাই। প্যারালালে উল্টোটা হবে। কেন প্যারালালে উল্টোটা হবে? ভালো করে বোঝার চেষ্টা করো। কারেন্ট বেশি যাবে স্যার। ধর এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। R1 মানে যার রোধ ছিল 484, আর R2 মানে যার রোধ ছিল 484 ইন্টু 4। এবার দুটোকে আমি একই ভোল্টেজের সঙ্গে লাগিয়েছি। আই কারেন্ট গেল, এখানে এই কারেন্টটা ভাগ হয়ে যাবে। কার I1 বেশি হবে না I2 বেশি হবে বলতে? R1 দিয়ে যেটা যাবে I1 বেশি হবে। I1 বেশি হবে কারণ রেজিস্ট্যান্স হচ্ছে কম বাধা দেবে বলে বেশি কারেন্ট যাবে। I1 গ্রেটার দেন I2। I1 যদি বেশি হয়, এক্ষেত্রে R1 রোধের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে,
এইচ প্রপোর্শনাল এখানে আই স্কোয়ার, এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে আর এন টি কনস্ট্যান্ট করে। তাহলে এটার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, বেশি হিট জেনারেট হবে, তাহলে যখন সমান্তরাল সমবায়ে থাকবে তখন 100 ওয়াট বিশিষ্ট বাতি বেশি জ্বলবে। এই কারণে দেখবে আমাদের বাড়িতে যে হাউস ওয়াল যে ওয়্যারিং হয় সেটা কিন্তু প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল। এক্ষেত্রে যেটা হয়, তুই 5 ওয়াটের বাল্ব জ্বালালে তার ব্রাইটনেস কম, কিন্তু যদি 20 ওয়াটের বাল্ব জ্বালাস তার ব্রাইটনেস বেশি। এই পরীক্ষাটা কয়েকটা ছোট ছোট এলইডি বাল্ব নিয়ে ব্যাটারির সাথে খুব সহজেই করা যায়। সেখানে দেখবি ধর তুই একটা ছোট্ট বাল্ব নিলি, একটা বড় বাল্ব নিলি, যার ওয়াটেজ বেশি, যখন ব্যাটারি দিয়ে লাগাচ্ছিস আর কি, তখন দেখবি ছোট বাল্বটার ব্রাইটনেস বেশি, বড় বাল্বটার ব্রাইটনেস কম। এটাই যখন তুই প্যারালাল কম্বিনেশন লাগাবি তখন দেখবি যার ওয়াটেজ বেশি তার ব্রাইটনেস বেশি। এইটা একটা পয়েন্ট আমাদের জানা গেল। স্যার এটা একটু আরেকবার বলবেন? কোনটা? এই যে 5 ওয়াট আর 20 ওয়াটের মধ্যে ব্যাপারটা। 5 ওয়াট এবং 20 ওয়াট মোদ্দা কথা যেটা জেনে রাখবি, যখন দুটো আলাদা আলাদা ওয়াটেজের বাল্ব, ধর একটা 5 ওয়াট একটা 20 ওয়াট, যখন এদেরকে আমি প্যারালাল কানেকশনে লাগাবো, সমান্তরালে লাগাবো, তখন যার ওয়াটেজ বেশি তার ব্রাইটনেস বেশি হবে। পরীক্ষাতে একদম এই কোশ্চেনটাই আসবে, যার ওয়াটেজ বেশি তার ব্রাইটনেস বেশি। বাড়িতে যখন আমরা 5 ওয়াটের বাল্ব জ্বালাই তখন যে আলোটা হয়, আমরা যদি 25 ওয়াটের বাল্ব জ্বালাই অনেক বেশি আলো হয়। কেন? এই যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে যার ওয়াটেজ বেশি তার ব্রাইটনেস বেশি। বাট এটা যদি আমরা সিরিজ কানেকশন করে দিই সেক্ষেত্রে যেটা হয়, যার ওয়াটেজ কম তার ব্রাইটনেস বেশি, যার ওয়াটেজ বেশি তার ব্রাইটনেস কম। তবে আমরা যদি এটাকে ফর্মুলার মাধ্যমে সাজাই, প্যারালালের ক্ষেত্রে ব্রাইটনেস প্রপোর্শনাল পাওয়ার, আর সিরিজের ক্ষেত্রে ব্রাইটনেস ইনভার্সলি প্রপোর্শনাল টু পাওয়ার। এই গেল গল্প আমাদের ব্রাইটনেসের গল্প। প্যারালাল আর সিরিজ দুটোর ক্ষেত্রে আমরা ব্রাইটনেসের আলাদা আলাদা একটা গল্প পেয়ে গেলাম। নেক্সট পয়েন্ট চলে আসছি আমরা। কি ওই আপনার থেকে বুঝতে পারলাম না, আরেকবার বল। স্যার এই চ্যাপ্টারকে প্র্যাকটিস করব, সেগুলো কি লুসেন্টে হ্যাঁ হ্যাঁ, লুসেন্ট থেকেই করবি, লুসেন্ট থেকে করবি। ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব, এখানে দুটো জিনিস পড়তে হয়। একটা হচ্ছে চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া। চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া, বাংলায় বলছি আমরা অ্যাকশন অফ ইলেকট্রিক কারেন্ট অন ম্যাগনেট।
ওরস্টেড একটা পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষার মাধ্যমে আমরা প্রথম চুম্বকের উপর তড়িৎ ক্রিয়ার ব্যাপারটা বুঝি। তিনি একটা ম্যাগনেটিক নিডল বা চুম্বক শলাকা নিয়েছিলেন, এবং তার উপরে এইভাবে একটা ব্যাটারি কানেকশন করে একটা ওয়্যার তিনি লাগিয়েছিলেন। এখান দিয়ে কারেন্ট গেল। যখন কারেন্ট যাচ্ছে চুম্বক শলাকার যেটা ম্যাগনেটিক নিডল, এটা কিন্তু এক জায়গায় স্থির থাকছে না, এটাও কিন্তু নড়ে উঠছে, মানে এটার একটা স্লাইড ডিফ্লেকশন দেখা যাচ্ছে। যখন কারেন্টটা এইদিকে যাচ্ছে চুম্বক শলাকা কিন্তু তখন এইদিকে বিক্ষিপ্ত হচ্ছে, এইদিকে। আর যখন কারেন্ট উল্টো দিকে যাচ্ছে তখন চুম্বক শলাকাটা এইদিকে বিক্ষিপ্ত হচ্ছে। এই যে ডিফ্লেকশন চুম্বক শলাকা যাওয়ার সাথে সাথে যে ডিফ্লেকশন, এটার জন্য কেন ডিফ্লেকশন হয়, তার মানে বোঝা গেল যখন তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। এখন এই ডিফ্লেকশন কোন দিকে হবে তার জন্য অ্যাম্পিয়ার একজন সায়েন্টিস্ট, তিনি একটা সূত্র দিলেন। সেই সূত্রটাকে বলা হয় অ্যাম্পিয়ার্স সুইমিং রুল। কি সেই সুইমিং রুল? ধর এই যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তার বরাবর একজন ভদ্রলোক ধর সাঁতার কাটছেন, এবং চুম্বক শলাকাটাও আছে এইভাবে, অর্থাৎ ভদ্রলোকের মুখ আছে চুম্বক শলাকার উত্তর মেরু যেদিকে সেই দিকে তার মুখ আছে। এই অবস্থায় যখন তিনি সাঁতার কাটবেন তার বাম হাতটা যেদিকে যাবে চুম্বক শলাকাটার বিক্ষেপটাও ঠিক সেই দিকে হবে। এটা হলো অ্যাম্পিয়ারের সাঁতারের সূত্র, অর্থাৎ তার বাম হাত যেদিকে যাবে, তিনি যে তারের ডাইরেকশন যদি এইদিকে হতো তাহলে তিনি সাঁতার কাটতেন এই দিক বরাবর, সেক্ষেত্রে তার হাত এই দিকে হতো, মানে চুম্বক শলাকার বিক্ষেপটা তখন এই দিকটাই হতো। এই গেল ডিরেকশনের রূপ। কিন্তু আরেকটা গল্প আছে এখানে। কি গল্প? গল্পটা হচ্ছে, ধর কারেন্ট যদি এইভাবে যায় তাহলে কিভাবে বার করতে হয়? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটাকে বলা হয় রাইট হ্যান্ড গ্র্যাবস রুল বলা হয়। ধর তড়িৎবাহী তারটাকে তুই ডান হাত দিয়ে আঙুল দিয়ে ধরে আছিস, এইভাবে ধরে আছিস, আর বুড়ো আঙুলটা হচ্ছে কারেন্টের ডিরেকশন দেখাচ্ছে। তাহলে যে হাতটা আমাদের কিরকম থাকে, হাতের আঙুলটা এইরকম থাকে, তাহলে এই ডিরেকশনটা হয়ে গেল আমাদের। আমি ছবি দেখাচ্ছি, নাহলে ছবি না দেখালে বুঝতে পারবে না।
এই দেখ রাইট হ্যান্ড, এটা যেটা দেখতে পাচ্ছিস, যে বুড়ো আঙুলটা যেটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? হাতের আঙুলটা কিভাবে আছে? এই বরাবর আছে, এই বরাবর হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এটাকে বলে রাইট হ্যান্ড গ্রাফস রুল, অর্থাৎ হাত যদি প্রবাহ মাত্রা উপর দিকে হয় তাহলে কারেন্টের সরি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে এরকম। কিন্তু উল্টোটাও সত্যি। উল্টোটা সত্যি কি সেটা এখানে নাই, সেটা হচ্ছে যদি আমাদের কারেন্ট এইভাবে যায়, একটা বৃত্তাকার কয়েল আছে যার মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? তখন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হবে, তুই যদি হাতটা রাখিস কারেন্টের বরাবর, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, বুড়ো আঙুল উপরের দিকে থাকবে, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হয়ে যাবে উপর দিকে। এগুলো খুব কনসেপচুয়াল বিষয়, যদি পরীক্ষাতে খুব আসে না, কিন্তু ওই অ্যাম্পিয়ার্স যেটা সাঁতারের সূত্র ওটা খুব ইম্পর্টেন্ট। এটা আর রাইট হ্যান্ড গ্র্যাব রুল, এই দুটো এখান থেকে পড়তে হবে। এবার চলে আসছি ফ্লেমিং এর বাম হাতের সূত্র। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ভালো করে বোঝার চেষ্টা করো। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল বলছে এটা তো বোঝার জিনিস আছে, না বুঝতে পারবি না বলতে। বাম হাতের বাম হাতের বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, বাংলায় বলছি আর কি, থাম, তর্জনী এন্ড মধ্যমা, মিডিল ফিঙ্গার। আর তর্জনীকে কি বলে রে ইংরেজিতে? ইন্ডেক্স ফিঙ্গার বলে। যাই হোক, থাম, ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারকে যদি আমরা পরস্পরের সমকোণে রাখি, পরস্পরের সঙ্গে এদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে, এবং সেক্ষেত্রে তর্জনী যদি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন করে এবং মধ্যমা যদি কারেন্ট ডিরেকশন করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতি বা ফোর্স এটা ডিকটেট করবে। আমি এইভাবে মনে রাখতাম, দিস ইজ এফ, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে ডিনোট করি, দিস ইজ আই, আমেরিকার সংস্থা এফবিআই, ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট। আচ্ছা, এটা হলো কেন, এই রুলটা হলো কেন, সেটা বোঝার আগে একটা জিনিস চেষ্টা করতে হবে। এখান থেকে আসছে আমাদের মোটরের নিয়ম। কি সেই নিয়ম? যখন আমরা ফ্যানের সুইচ দিই ফ্যানটা ঘুরতে থাকে, তাই না?
ফ্যানের সুইচ দিয়ে ফ্যানটা ঘুরতে থাকে, তাহলে ফ্যানটা যে ঘুরছে নিশ্চয়ই ফ্যানটাকে ঘোরানোর জন্য একটা ফোর্স তৈরি হচ্ছে। সেই ফোর্সটা আসছে কোথা থেকে? সেই ফোর্সের সৃষ্টিটাই হচ্ছে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে বলছে যদি একটা ধর এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে আছে, সেখানে যদি তুই একটা তার রাখিস, যে তারের মধ্যে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে, সেই তারের উপর ম্যাগনেটিক ফিল্ডে রাখার জন্য এই তারটা একটা ফোর্স ফিল করে, বল অনুভব করে। এই বলটাকেই বলা হয় তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। অর্থাৎ চুম্বক ক্ষেত্র এই কারেন্ট যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। এই ফোর্সের মান হচ্ছে F ইকুয়াল টু BIL। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে BIL সাইন থিটা। যখন থিটার মান 0 ডিগ্রি হয়, অর্থাৎ কারেন্ট যেদিকে যাচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি পরস্পর প্যারালাল হয়, তখন থিটার মান 0 ডিগ্রি, তখন এফ এর মান হয়ে যায় BIL সাইন 0, মানে 0। তখন সমান্তরালে থাকলে কোনো বল প্রযুক্ত হয় না। এটা বোঝানোর জন্য একটা দারুণ একটা এক্সপেরিমেন্ট ছিল তোদের ক্লাস 10-এ, সেটাকে বলে বার্লো চক্র। মনে আছে তোদের? বার্লো সুইল মনে আছে কি? না। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দেখাচ্ছি। হয়ে গেল বার্লোস চক্র। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা কর। এইখানে একটা ইউ আকৃতির ম্যাগনেট থাকে, দেখতে পাচ্ছিস ম্যাগনেটটা? হ্যাঁ স্যার। এখানে ম্যাগনেট হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। তো চুম্বকের নর্থ পোল সাউথ পোল যদি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সবসময় হয় নর্থ টু সাউথ। তাহলে এইদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে আমাদের এই বরাবর। এখানে একটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তো কারেন্টের ডিরেকশনটা কি? এই বরাবর, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। আর এইখানে একটা চক্র থাকে, এই দেখতে পাচ্ছিস, এটাকেই বলা হয় বার্লো চক্র। আর এইখানে চুম্বকের নিচে সামান্য পারদ রাখা থাকে। পারদ রাখা থাকে কেন? যখনই আমি কারেন্ট পাঠাচ্ছি এখানে, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের কথা ভাব। এফ অর্থাৎ এটা ম্যাগনেটিক ফিল্ড যদি হয়, এটা যদি কারেন্ট হয়, তাহলে বুড়ো আঙুলটা কি হবে? পরিবাহীর গতি নির্দেশ করবে। যখনই কারেন্ট যাচ্ছে,
ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? নর্থ টু সাউথ, মানে এই দিকে, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা কর। কারেন্ট কোন দিকে আসছে বাবু? কারেন্ট আসছে এই বরাবর। তাহলে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডিরেকশন কত? 90 ডিগ্রি। সেই ফ্লেমিংয়ের বাম হাতের সূত্রের কথা ভাব। কারেন্ট এন্ড ম্যাগনেটিক ফিল্ড মানে ওই যে কারেন্ট ছিল মধ্যমা আর ম্যাগনেটিক ফিল্ড ছিল তর্জনী। তাহলে দিস ইজ বি, দিস ইজ আই। তাহলে কি ফ্লেমিং কি বললো? যদি তর্জনী এবং মধ্যমা এরা যদি পরস্পর সমকোণে থাকে তাহলে বুড়ো আঙুল সেটা পরিবাহীর গতি নির্দেশ করবে। এইখানে আঙুলটা বসালে তো দেখতে পাবি না। এইখানে যদি আমরা দিস ইজ কারেন্ট এন্ড দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড, এখানে যদি আমরা বুড়ো আঙুলটা বসাতে পারতাম, বসে দেখাতে পারতাম, হাতে কলমে দেখালে সুবিধা হতো। কারেন্ট আসছে এদিকে, কারেন্ট আসছে। ধর এইখানে আমাদের মধ্যমাটা দিলাম আর এইখানে আমি দিলাম তর্জনীটা। তাহলে এই যে বি এর ডিরেকশন, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে? বুড়ো আঙুলটা হচ্ছে আমাদের সামনের দিকে। এর ফলে কি হবে? যখনই তুই কারেন্ট পাঠাবি না, এখানে একটা ফোর্স, এটার মধ্যে দিয়ে একটা ফোর্স ক্রিয়েট হবে, যে ফোর্সটা এই বাল্বুর যে চক্রটা আছে সেটাকে ঘোরাতে থাকবে। ঠিক আছে? এবার যখন ঘোরাবে, এই যে বাল্বুর চক্রের যে দাঁতটা দেখতে পাচ্ছিস না, এখানে পারদ থাকে। এই পারদের সংস্পর্শে যখনই আসবে তখন সার্কিটটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তখন কারেন্ট যাবে। যদি এখানে পারদ না থাকে তাহলে কি হবে? এটা যখন এখানে পারদটাকে স্পর্শ করলো, সার্কিট কমপ্লিট করলো, যখন পারদ স্পর্শ করলো না, সার্কিট কমপ্লিট হলো না, তখন কারেন্টই যাবে না। কারেন্ট না গেলে তো তোর ম্যাগনেটের তড়িতের উপর চুম্বকের ক্রিয়া হবে না। এর ফলে কি বললাম? তার মানে এখান দিয়ে ব্যাটারি লাগিয়েছি, এখানে চুম্বক লাগানো আছে, চুম্বক লাগানো মানে নর্থ টু সাউথ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার ভ্যালু হচ্ছে বি। তাহলে এখানে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের কথাটা ভাবি, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কারেন্টের ডিরেকশন হচ্ছে একদম 90 ডিগ্রি। তাহলে যখন ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্টের ডিরেকশন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন ফ্লেমিং এর বাম হাতের সূত্র বলছে যদি তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরস্পর সমকোণে রাখি, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের গতি নির্দেশ করবে। যখনই এটা হবে তখন এটা ঘুরতে থাকবে। তাহলে ঘুরছে কারণ নিশ্চয়ই এটার উপর একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। ফোর্স কেন ক্রিয়েট হচ্ছে? ফোর্স এই কারণে ক্রিয়েট হচ্ছে, তড়িৎ প্রবাহের উপর চুম্বক একটা ফোর্স ক্রিয়েট করছে। এর ফলে এই যে চক্রটা দেখতে পাচ্ছিস বার্লো সুইল, সেটা কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকবে। এবং এখানে কেন পারদ রাখা হয়? পারদ থাকতে গেলে কি হয়? সার্কিটটা কমপ্লিট হয়ে যায় এবং এর ফলে এটা ঘুরতে থাকে, কন্টিনিউয়াস এটা ঘুরতে থাকে। দিস ইজ বার্লো সুইল। এবার তুই যদি একটা কাজ করিস, সেটা হচ্ছে আমি তো এখানে চুম্বকটা তো চেঞ্জ করতে পারবো না, ব্যাটারিটা কি করলাম? উল্টে দিলাম, পজিটিভ দিয়ে করলাম, নেগেটিভ দিয়ে করলাম। তাহলে কি হয়ে যাবে? ব্যাটারির কারেন্টের ডিরেকশনটা তখন উল্টে যাবে। কারেন্টের ডিরেকশন যদি উল্টে যায়, তাহলে বার্লো সুইল যেটা এইভাবে মোশন করছিল সেটা তখন অ্যান্টি ক্লকওয়াইজ করছিল, তখন ক্লকওয়াইজ করতে থাকবে। যখন প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, যখন আই এর ভ্যালু বৃদ্ধি পাবে, তখন এফ ইকুয়াল টু আমরা পেয়েছি বিআইএল। যখন কারেন্টের মান বৃদ্ধি পাবে তখন ফোর্স বৃদ্ধি পাবে বলে চক্রটা জোরে জোরে ঘুরবে। যদি শক্তিশালী চুম্বক নিস সেক্ষেত্রে চক্রটা জোরে জোরে ঘুরবে। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মোটরের নিয়ম বা ফ্যানের নিয়ম এসেছে। ধর আমরা সুইচ দিলাম, সুইচ দেওয়ার সাথে ফ্যানটা ঘুরতে থাকে। কেন ফ্যান ঘুরতে থাকে? সুইচ দেওয়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আর ফ্যানের ভিতরে অনেকগুলো কয়েল আছে, যে কয়েলটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র প্রডিউস করছে। এই ম্যাগনেটিক ফিল্ড এবং তড়িৎ প্রবাহের মধ্যে সমকোণে থাকতে গেলে পরিবাহীর মধ্যে গতি সৃষ্টি হয়, এটাকে বলে মোটরের নিয়ম। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। কাল এর পরের দিন, পরের উইকে, এখন আর এটা পড়াবো না, এটা হাতে কলমে দেখাতে হবে কয়েকটা জিনিস। এটা এখন পড়াচ্ছি না, আগামীকাল আমি কিন্তু পড়াবো, খুব ইম্পর্টেন্ট একটা হিস্ট্রির চ্যাপ্টার পড়াবো। সেটা হচ্ছে